হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। খুব সম্প্রতি হলিউড এবং নেটফ্লিক্সে একটা সিনেমা রিলিজ পেয়েছে যেটার নাম হচ্ছে রেবেল মুন পার্ট 1 এ চাইল্ড অফ ফায়ার, যেটা মোটামুটি পুরো দুনিয়াতে ভালোই নাম করেছে। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো এটা একটা অ্যাকশন ফ্যান্টাসি সিনেমা। আর এই সিনেমার থিওরিটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের সৌরমণ্ডলে বেশ কয়েকটা উপগ্রহে মনে করো মানব জাতির বসবাস রয়েছে এবং এদের মধ্যে যে একটা ফিকশন হবে সেটা নিয়ে একটা কাহিনী, মানে ইন শর্ট বললাম আর কি। তো এই সিনেমাটা সম্পর্কে শুরু করার আগে এই সিনেমার কয়েকটা ফ্যাক্ট বলি। তো তোমরা অনেকেই ডিসি কিন্তু জাস্টিস লিগ সিনেমাটা দেখেছিলে, তারপর ম্যান অফ স্টিল সুপারম্যানের সিনেমা। তো ওইসব সিনেমার যে পরিচালক তোমার তৈরি করেছিল জ্যাক স্নাইডার নাম করা পরিচালক, সেই মূলত এই সিনেমাটি তৈরি করেছে এবং সেই সিনেমার মাধ্যমে সম্পূর্ণ নতুন একটা ইউনিভার্স, নতুন কিছু ক্যারেক্টার ক্রিয়েট করার চেষ্টা করেছে। আর যেহেতু জ্যাক স্নাইডারের সিনেমা, তো বুঝতেই পারছো এখানে ডিসি একটা ফিল আসবে। মানে মার্ভেলের যেমন কালারফুল থাকে, এখানে তুমি জ্যাক স্নাইডারের মুভিতে আর কি গ্রে বা ডার্ক টাইপ কালার গ্রেডিং বেশি ইউজ করা হয়। অনেকটা কেজিএফ সালারের মতো। কেজিএফ সালার বললাম কেন, বলতে হবে যে ডিসির সিনেমাগুলোর মতো। তো যাই হোক, এই সিনেমাটার আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সিনেমাটি তৈরি হয়েছে মাত্র বাংলাদেশি, মাত্রই বলি কারণ মনে মনে তো আমরা সবাই ধনী, মাত্র বাংলাদেশি 1660 কোটি টাকা বাজেটে। তবে শুধুমাত্র এই নয়, আরো আশ্চর্য করার ব্যাপার হচ্ছে এটার যে পার্ট 2 আসবে তার জন্য এখান থেকে বেশ কিছু টাকা বেঁচে গিয়েছে। আর তাছাড়া এই সিনেমাতে যে ভিএফএক্স দেখানো হয়েছে, তো সেই হিসেবে সিনেমার খরচ অনেক কম। তো যাই হোক, আর কোনো কথা বলবো না, আমরা ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেবো, এরপর সরাসরি মূল ভিডিওতে যাবো। তো বিজ্ঞাপন স্কিপ করার জন্য কি করতে হয় এটা তো তোমরা জানো, যেতে হবে হচ্ছে ডিসক্রিপশনে, তারপর ডুরাশনে গিয়ে সেখান থেকে মূল ভিডিওতে চলে যাবে। তো আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তবে মূল ভিডিওতে আসলাম, কিন্তু এখানে একটা কথা বলতেই হচ্ছে, এই সিনেমাটা বোঝা খুবই কঠিন। এত বেশি ক্যারেক্টার এবং এত বেশি ক্রিটিক্যাল স্টোরি যে গল্পটা আমি কতখানি বোঝাতে পারবো আমি নিশ্চিত নই। এবং আমি এই গল্পটা ভালো মতো বোঝার জন্য বেশ কয়েকটা হিন্দি বাংলা এক্সপ্লেন দেখেছি, কিন্তু এক একজন এক একভাবে এটাকে মনে করো যে এক্সপ্লেইন করেছে। তো এই জন্য আমি সরাসরি শেয়ার করতে পারছি না আমি কতখানি বোঝাতে পারবো। তো তুমি জাস্ট বলতে পারো, আমি জাস্ট তোমাকে প্রাথমিক ধারণা দিতে পারবো এই সিনেমা সম্পর্কে, কিন্তু অ্যাকচুয়ালি সিনেমা আমি অত ভালো করে এক্সপ্লেন করতে পারবো না। আর তোমরা সবাই ভালো মতোই জানো যে আমরা নতুন সিনেমা এক্সপ্লেনে খুবই খারাপ, মানে এটা আগে থেকেই সবাই জানে যে আমরা নতুন সিনেমা ভালো এক্সপ্লেন করতে পারি না। তো যাই হোক, চলো কাহিনীর দিকে যাওয়া যায়। তো এই সিনেমার কাহিনী যখন শুরু হয় তখন তার শুরুতে ব্যাকগ্রাউন্ডে একজন ভয়েসে বলে যে এটা হচ্ছে একটা আকাশগঙ্গা, মনে করো সোলার সিস্টেমের একটা আর কি বিশাল অনেকগুলো গ্রহ এবং অনেকগুলো মানুষ নিয়ে একটা ফ্যামিলি বা পরিবার। এবং এই সৌরমণ্ডলের মধ্যে মাদার ওয়ার্ল্ড নামে একটা মনে করো যে গ্রহ পুরো সৌরজগৎকে দখল করার জন্য নিজেদের অনেক বড় একটা ফোর্স তৈরি করে এবং এত বড় একটা ফোর্স তৈরি করে যে তার সাথে কেউ জিততে পারবে না। আর যদি তার বিরুদ্ধে কেউ যায় সে হয়ে যাবে হচ্ছে বাগি বা র্যাবেল বলতে পারো, বিদ্রোহী। এই জন্য এই সিনেমার নাম র্যাবেল দেওয়া হয়েছে। এবং কেউ যদি র্যাবেল হয়ে যায় বা তাদের আনুগত্য প্রকাশ স্বীকার না করে, তাহলে মাদার ওয়ার্ল্ডের বিশেষ যোদ্ধারা তাকে খুঁজে বের করে, যে কোনো গ্রহ থেকে খুঁজে বের করে অন দ্য স্পট ডাইরেক্ট মেরে ফেলে। এবং এই মাদার ওয়ার্ল্ডের যে লিডার ছিল তার নাম হচ্ছে বেলাসারিয়াস, বাট তাকে আমরা আদর করে বালসিরিয়াস বলে ডাকবো। তো এখানে উল্লেখ্য আমাদের এই বালসিরিয়াসে কিন্তু মূলত একটা মেইন ভিলেন এবং সে প্রথমে একজন জাস্ট এই মাদারল্যান্ডের সেনাপতি ছিল। এবং এই মাদারল্যান্ডের যে তোমার রাজা এবং রানী ছিল, তাদের ঘরে যে মেয়েটা জন্মেছিল যার নাম হচ্ছে ঈশা, তার কাছে একটা সুপার পাওয়ার ছিল এবং তার সুপার পাওয়ার দিয়ে এই পুরো ব্রহ্মাণ্ডে এই পুরো সৌরজগতে যে কয়টা গ্রহ রয়েছে সব জায়গাতে শান্তি ছড়ানো যেত। কিন্তু বালসিরিয়াস এত লোভী ছিল যে ওর কাছে মনে হয়েছিল যে শাহী রক্ত বা রাজারানীর রক্তের চেয়ে উপরে থাকবে। তো এই জন্য করে কি বেইমানি করে রাজারানীকে মেরে ফেলে, কিন্তু কোনোভাবে রাজারানীর যে বিশ্বস্ত লোকগুলো ছিল তারা করে কি ঈশাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়, মানে ঈশা কোনোভাবে বেঁচে যায় কি আর কি রাজকন্যা। আর তারপরে এই সিনেমার মেন যে টাইটেল সেটা লেখা ওঠে যে রেবেল মুন এ চাইল্ড অফ ফায়ার। আর তারপর দৃশ্যের পরিবর্তন হয় এমন একটা গ্রহে যেখানে আমরা দেখি যে ওখান থেকে জুপিটার সহ বাকি সব গ্রহকে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছিল। তো এই গ্রহটা দেখে আমরা মোটামুটি ধারণা করতে পারি যে এটা জুপিটারের কোন একটা উপগ্রহ হবে আর কি, জুপিটারের চাঁদ, এবং ওখানে মানুষ বসবাস করতে পারে এরকমই বোঝানো হয়েছে। এবং এখানে যে টাইমলাইনটা দেখানো হয়েছে এই টাইমলাইনটা আমাদের চেয়ে আরো হাজার হাজার বছর পরের। আর এরপর আমাদের এই কাহিনীর ওয়ান অফ দ্য মেইন লিড ক্যারেক্টার কোরাকে দেখানো হয়, বাট আমরা ওকে করাও বলতে পারি। চেহারা দেখে বুঝতে পারছো কত করা একটা মেয়ে। তো যাই হোক, সে মূলত এই গ্রহের একটা কৃষাণী, এই গ্রহটাই মূলত কৃষিকাজের গ্রহ আর কি। এবং সে হাল চাষ করছিল ঘোড়ার মতো একটা প্রাণী দিয়ে, ওটা ঘোড়া না বাট ঘোড়ার মতো একটা প্রাণী। তো তখনই তার কাছে গার্নার নামের একটা লোক আসে যে
বলে যে আমাদের যে মাতব্বর গ্রামের সবাইকে এক জায়গায় ডেকেছে এবং এখানে খানা পিনার আয়োজন করা হয়েছে। তো এরপর আমরা দেখতে পাই গ্রামের সবাই এক জায়গায় হয়েছে এবং সবাই অনেক ভালো মন্দ খাবার খায়, এখানে মাংসও খায়। তো মাংস টাংস খাওয়া দাওয়া শেষ করার পরে করা বলতে থাকে যে এত চমৎকার দাওয়াত কিসের জন্য, কেন আমরা এক জায়গায় হয়েছি। তো তখন গ্রামের যে লিডার ছিল যার নাম হচ্ছে সেনরি, সে বলে আমাদের এই পৃথিবী আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমাদেরও পৃথিবীকে কিছু দিতে হবে। আর আমরা যদি পৃথিবীকে সেটা দিতে চাই, মানে ওদের পৃথিবী আর কি, তাহলে আমাদের নিজেদের মধ্যে খুশি এবং সেক্সের বিষয়ে কিছু করতে হবে। মানে এখানে গ্রামের লিডার বোঝাতে যাচ্ছে যে এই পৃথিবীতে যে ওদের যে উপগ্রহটা মূলত একটা ছোট্ট কৃষিকাজের গ্রহ। তো এখানে শস্য ফলানোর জন্য অনেক কৃষকের প্রয়োজন। তো যাতে এখানে যে মহিলা এবং পুরুষরা রয়েছে তারা একে অপরের সাথে সেক্স করে এবং আরো মানুষের জন্ম দেয়, এখানে যাতে জনসংখ্যা বেশি হয়। এবং এখানে আরো বলা হয় যে এই বছর তাদের ফসল অনেক ভালো হয়েছে এবং যার জন্য এই বছরের যতখানি খাদ্য প্রয়োজন তার বাইরেও তাদের পরবর্তী বছরের জন্য বেশ কিছু খাদ্য সেফ থাকবে। তো এই ধারাবাহিকতা বজায় রাখতে তারা এই কলোনিটাকে আরো বড় করতে একজন আরেকজনের সাথে শুতে বলে, মানে কাপল হতে বলে কৃষকদেরকে। আর এখানে লক্ষ্য এখানে সবাই কৃষক আর কি। তো এখানে যে কোনো পুরুষ যে কোনো মহিলাকে পছন্দ করতে পারবে, যে কোনো মহিলা যে কোনো পুরুষকে পছন্দ করতে পারবে। তো যাই হোক, এরকম একটা কোপা শামস অফার পাওয়ার পরে মনে করো বুঝতেই পারছো সবার নজর তো করার উপরেই যাবে। কিন্তু সবার নজর করার উপর না গেলেও আমার আর ডেন নামের একটা লোকের করার উপর নজর যায়। বাট করা আমার উপর ইন্টারেস্টেড থাকলেও ডেনের উপর মোটো ইন্টারেস্টেড ছিল না। তবে আমাকে পরিচালক এই সিনেমাতে দেখায়নি, বিষয়টা খুবই দুঃখজনক, আমার সিনটা কাট করে দিয়েছে। তো যাই হোক, করা এই বিষয়টা ইগনোর করে তার বাড়িতে চলে আসে এবং বাড়িতে আসার পরে তার বাবা তাকে বলে যে ডেন খুবই ভালো একটা মানুষ আর কৃষিকাজ অনেক ভালো করতে পারে। মানে বুঝতেই পারছো এখানে সরকারি চাকরির চাহিদা নয়, এখানে কে কত ভালো কৃষিকাজ করতে পারে তার চাহিদা। তো যাই হোক, এর সাথে করার বাবা আরো বলে দেখো ভালো করে পরিবারও সামলাতে পারবে, আর তুমি কি বিয়ের ব্যাপারে ভাবছো না? তখন করা বলে দেখো বাবা, আমার জন্ম হয়েছে শুধুমাত্র লড়াই করার জন্য, আর আমি এই বিয়ের ব্যাপারে একদমই ইন্টারেস্টেড নই। তো এখানে করার সম্পর্কে একটা কথা না বললেই নয়, এই লোকটা কিন্তু করার আসল বাবা নয়। করা মূলত একটা যোদ্ধা ছিল, ওই যে মাদারল্যান্ডের যখন রাজা রানীকে মারা হয়েছে ওই যুদ্ধের মধ্যেও ছিল। এবং তারপরও যখন পালাচ্ছিল হয়তো ঈশাকে নিয়ে, রাজকন্যাকে নিয়ে, তখন কোন একটা যান্ত্রিক ত্রুটির কারণে ওর স্পেসশিপটা এখানে ধ্বংস হয়ে যায় এবং তারপর থেকে এই লোকটাকে বাবার মতো লালন পালন করছে। আর বর্তমানে করা একটা পুরোপুরি মনে করে কৃষক হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর দৃশ্যের পরিবর্তন হয়, যেখানে আমরা দেখি পরবর্তী সকালে করার সাথে মাঠে আরো অনেক মেয়ে কৃষিকাজ করছে। কিন্তু তখনই ওদের এখানে একটা স্পেসশিপ আসে। তো স্পেসশিপ দেখেই তো করা ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেখানের যে সতর্কবাণীর ঘন্টা রয়েছে সেই ঘন্টা বাজিয়ে দেয়। তো এই ঘন্টা পেয়ে মনে করো সবাই একত্রিত হয়, এর সাথে এই গ্রামের যে মাতব্বর সেন্দ্রি সেও মনে করো উপস্থিত হয়। তো স্পেসশিপ দেখে ওদের সবার কাঁপাকাঁপি লেগে গিয়েছে, কারণ এই স্পেসশিপটা হচ্ছে মাদার ওয়ার্ল্ডের। আর মাদার ওয়ার্ল্ড মনে করো যে এই সৌরমণ্ডলের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে জঘন্য একটা মনে করো গ্রহ বা সবচেয়ে জঘন্য একটা জাতি। এবং ওরা বুঝতে পারে যে মাদার ওয়ার্ল্ড থেকে স্পেসশিপ এসেছে ওদের উৎপাদন করা এই খাদ্য শস্য নেওয়ার জন্য। তো তখন সবাই ভয় পেয়ে যায় যে এখন কি হবে, ওরা যদি আমাদের সকল খাদ্য শস্য নিয়ে যায় তাহলে কি হবে। কিন্তু গার্নার তখন এখানে নিজের একটা জিনিস বলে, সেটা হচ্ছে যে আমি এর আগে 3 টন সবজি চুরি করে মাদার ওয়ার্ল্ডের যে শত্রু রয়েছে র্যাবেলরা তাদের কাছে বিক্রি করেছিলাম এবং বেশ কিছু টাকাও কামাই করেছিলাম। তো আমি বলতে চাই মাদার ওয়ার্ল্ডের লোকের সাথেও তো আমরা এই সওদা করতে পারি, আমরা ভালো ভালো সবজি ওদেরকে দেবো, ওরা ভালো দাম দেবে বা দামের বিনিময়ে আমরা ওদের কাছ থেকে অনেক ইকুইপমেন্টস পাবো, যেমন তোমার মনে করো পানি ওঠানোর মেশিন, বিদ্যুৎ, আর এর ফলে আমরা আরো ভালো মনে করো ফসল উৎপাদন করতে পারবো। কিন্তু তখন মাতব্বর বলে এরা শুধুমাত্র তোমার সাথে ব্যবসা করবে না, তোমাদের দিয়ে গোলামিও করাবে, তো তোমরা শুধুমাত্র চুপ থাকবে, এদেরকে আমি হ্যান্ডেল করবো। তো তখনই মাদারল্যান্ডের স্পেসশিপ নিচে নামে, যাদের লিডারের নাম ছিল হচ্ছে নবেল। আর এই নবেলের চেহারা দেখে অবশ্যই তোমাদের অনেক পরিচিত লাগছে, কারণ তাকে তোমরা ডেডপুল সিনেমাতে দেখেছো, আলিটা ব্যাটল এঞ্জিন সিনেমাতে দেখেছো, ফ্রি গাইতে দেখেছো, অনেক সিনেমাতে দেখেছো আর কি। তো যাই হোক, নবেল আসার সাথে সাথে প্রথমে মনে করো গ্রামের যে মাতব্বর রয়েছে তাকে ধন্যবাদ জানায় যে আপনি সবাইকে ডেকে আমাদের অভ্যর্থনা অনেক ভালো মতো করেছেন। কিন্তু মাতব্বর তো জানে যে আসলে তোকে তো আমরা অভ্যর্থনা জানাতে আসিনি, আমরা জাস্ট ডরে এক জায়গায় হয়েছি। কিন্তু মাতব্বর মুখে তখন বলে আচ্ছা আমরা এক জায়গায় বসে বসে জ্যাম পান করতে করতে কথা বলি। আর তারপর সে বর্ণনা করতে থাকে যে তারা কত কষ্ট করে এখানে ফসল ফলায়। মানে ব্যাপারটা অনেকটা এরকম, মনে করো তোমার একটা বন্ধু তোমার কাছে টাকা ধার চাওয়ার জন্য কল দিয়েছে, তুমি বুঝতে পেরেছো, কিন্তু তার আগে উল্টো তুমি ওর কাছে টাকা ধার চেয়ে বসলে বা বোঝালে দোস্ত টাকার খুব অভাব চলছে। কিন্তু নবেল তো নবেলই, মাদারল্যান্ডের ক্যাপ্টেন, সে বলে এত কথা শুনতে চাই না, আমার সৈনিকেরা ক্ষুধার্ত, আমাদের সবজির প্রয়োজন, খাদ্যশস্যের প্রয়োজন, আমরা চাই আপনারা দ্রুত 10 টন সবজির ব্যবস্থা করেন। কিন্তু মাতব্বর তখন বলে স্যার আমরা তো শুধুমাত্র অতটুকু সবজি জোগাড় করতে পারি যতটুকু আমাদের নিজেদের খাওয়ার জন্য প্রয়োজন। কিন্তু তখনই গার্নার মানে যে হালালপুত ইতিমধ্যে মনে করো চুরি করে সবজি বিক্রি করেছে, ও বলে ওঠে না না আমাদের কাছে সবজি আর একটু বেশি রয়েছে, প্রয়োজনের অল্প কিছু বেশি সবজি রয়েছে, আপনারা যদি চান তাহলে একটা টাকা পয়সা আমরা ফিক্স করি, একটা ডিল করি, তারপর সবজি নিয়ে যান, সমস্যা নেই, আমরা আপনার জন্য মনে করেন যে সবজি উৎপাদন করলাম, আপনারা নিয়ে গেলেন। কিন্তু এই কথা শুনে মাতব্বর রেগে যায় এবং মাতব্বর কিন্তু আগে বলেছিল বাড়তি কেউ মাতব্বরই করবে না, আমি সব হ্যান্ডেল করে নেব। তো মাতব্বর তখন নোবেলকে বলে স্যার ও কিছু জানে না, নতুন একটা ছেলে, আপনি আমার সাথে কথা বলুন। কিন্তু নোবেল তখন রেগে যায় এবং গ্রামের যে হেড তাকে মনে করো যে মেরে দেয়, মানে সে এখন গার্নারের উপর ইন্টারেস্টেড। তো যাই হোক, নোবেল এখানে লাস্টে যাওয়ার আগে
বলে যে আমরা এখন চলে যাচ্ছি, বাট 9 সপ্তাহ সময় দিচ্ছি। 9 সপ্তাহ মানে কতদিন? 7 নং 63 দিনের মধ্যে আমাদের 12 টন সবজি চাই, একবারে ফ্রেশ সবজি। এখন তোমরা এটা কিভাবে উৎপাদন করবে, কি করবে, এটা তোমাদের ব্যাপার, তা না হলে তোমরা কেউ বেঁচে থাকতে পারবে না। তো ওরা চলে যাওয়ার পর এখানকার সবাই তো চিন্তায় পড়ে যায়, কিন্তু গ্রামের কিছু লোক তখন বলে দেখো তো টেনশন করে কি লাভ, আমরা তো শুধুমাত্র কৃষি কাজে জানি, আর কিছু তো আর পারি না আমরা। তো আমরা যদি দিনরাত কাজ করি এবং পুরো চেষ্টা করি তাহলে হয়তো তাদের দেওয়া অর্ডার আমরা ফুলফিল করতে পারবো। আর আমাদের যেটা মনে হচ্ছে এতে আমাদের জানও বেঁচে যাবে এবং ওপর থেকে আমরা কিছু টাকাও পেতে পারি এবং আমাদের টেকনোলজিও উন্নত হতে থাকবে। কিন্তু করা এই কথার সাথে একদমই অ্যাগ্রি ছিল না। সে ডিসাইড করে যে যদি আমরা ওদের কথা মানি সারা জীবন ওদের গোলামি করতে হবে। আমাদের অবশ্যই বিদ্রোহী দলের সাথে, মানে মাদারল্যান্ডের যে বিদ্রোহী দল রয়েছে প্রত্যেকের সাথে মিলে নোবেলের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এবং আমাদের হাতে যেহেতু 9 সপ্তাহ সময় রয়েছে, 63 দিন সময় রয়েছে, এর মধ্যে রেবেলের সকল বড় বড় টিমকে আমরা এখানে নিয়ে আসবো এবং ওদের সাথে আমরা লড়াই করে আমাদের অধিকার আমরা আদায় করে নেব। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাই যে নোবেল তার কিছু সিপাহী গ্রামে রেখে গিয়েছে, মানে নজরদারির জন্য, এবং এইবার ওদের সাথে একটা রবটও ছিল। তো এখানে উল্লেখ এই রবটের একটা ব্যাক স্টোরি রয়েছে। এই রবটেরা রাজারানী যখন ছিল আগে তখনকার রবট ছিল এবং তারা কিন্তু সেই লেভেলের স্পেশাল সৈনিক ছিল, অনেক পারদর্শী ছিল যুদ্ধে। কিন্তু রাজারানী মরে যাওয়ার পরে নতুন যে সেনাপতি হয় সে মনে করো রবটদের হাত থেকে হাতিয়ার নিয়ে ওদেরকে দিয়ে এখন মনে করো কামবার কাজ করায় আর কি, মানে এদের এখন কোনো দাম নেই। তবে তারপরেও এখানে একটা বিষয় উল্লেখ, এইসব রবটদের মধ্যেও কিন্তু মন রয়েছে, মানে একেবারে ডাইরেক্ট যে মেশিন সেরকম কিছু না। তো যাই হোক, এখানে আমরা দেখি একজন সোলজার করে ওই রবটটার উপর গুলি মারে এবং তার সহকর্মীকে দেখায় দেখ ওরা এখন কত হিজলা হয়ে গিয়েছে, ওদের ক্ষমতায় নেই আমার উপর হামলা করার। তো যাই হোক, এখানে এই রবটটা অনেক কষ্ট পায় আর সে গবরে পড়ে যায়। আর তখন ওই সোলজারদের যে লিডার ছিল, এখানকার লিডার, সে রবটকে বলে তুমি যাও মুখ ধুয়ে নাও, আর এখন কেউ ওর সাথে মজা মাস্তি করবে না। আর এরপর ওই রবটটি যখন মুখ ধোয়ার জন্য পানির কাছে যায় তখন সেখানে একটা মেয়ে আসে আর রবটটার সাথে কথাবার্তা বলতে থাকে। তো রবট তখন ওই মেয়েটিকে দেখে অবাক হয়ে যায় এবং বলে তুমি দেখতে একদম ঈশার মতো। আমি বুঝতে পারছো ওই রাজারানীর যে মেয়ে ছিল তার মতো, এবং তার ভেতরেও তোমার মতো একটা অদ্ভুত শক্তি ছিল। আর একটা ভবিষ্যৎবাণী হয়েছিল, এখানে বলা হয়েছিল সেই পুরো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শান্তি ছড়াবে। আর তোমাকে দেখে আমার তার কথাই মনে পড়লো। কিন্তু এই মেয়েটি বাড়তে আর কোনো কথা বলে না। মেয়েটা করে ওই রবটটার মাথায় একটা ফুলের তাজ বা মুকুট রেখে এবং গালে আদর করে সেখান থেকে চলে যায়। কিন্তু এই মেয়েটাকে দেখার পরে বা এই মেয়েটা হাত রাখার পরে এই রবটের মধ্যে একটা চেঞ্জেস আসে। কি চেঞ্জেস আসে সেটা আমাদের এই সিনেমাতে দেখানো হয় না। এটার যে পার্ট রিলিজ পাবে 3 মাস পরে এপ্রিল মাসে, তখন সেটাই আর কি দেখানো হবে। আর এখানে লক্ষ্য এই সিনেমার কাজ কিন্তু রানিং চলছে। একটা সিনেমার কাজ শেষ করার পর আরেকটা সিনেমার কাজ শুরু করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এরপর দৃশ্যের পরিবর্তন হয় রাতে, যেখানে মেয়েটা সেই সব সোলজারদের পানি পান করাতে যায়। কিন্তু তখনই কিছু সোলজার করে কি, গ্রামের সাধারণ মেয়ে বুঝতেই পারছে ওরা হচ্ছে সোলজার, পিস্তল আছে, ওরা করে কি মেয়েটাকে রেপ করতে যায়, মানে ধর্ষণ করবে। কিন্তু তখনই সেখানে করা পৌঁছে যায় এবং ওদের কেমন করতে বাধা দেয়। কিন্তু তখন একটা সোলজার এসে যখন ওকে শুট করতে যাবে তখনই সে করে কি তার আসল কেরামতি দেখিয়ে দেয় এবং সবাইকে পিটিএম মনে করে যে ল্যাটা ভ্যাটা করে দেয়। তো এটা দেখে গানার তো অবাক হয়ে যায়। আর গানার তখন করার সাথে একমত হয়ে যায় যে না, ওরা আমাদের সাথে এরকমই করবে, আমরা যদি ওদের কথা শুনি ওরা আমাদের উপর এরকম অত্যাচার করবে, আমাদের মেয়েদের ইউজ করবে, আমাদের সবজি নিয়ে যাবে, আমাদের ওদের সাথে লড়াই করতে হবে। এবং গানার তখন বলে যে আমি যেহেতু লাস্ট টাইম 3 টন সবজি চুরি করে ওই রেবেলদের কাছে বিক্রি করেছিলাম, তো আমি জানি ওরা কোথায় থাকতে পারে। তো এই জন্য গানার করার সাথে মিশে যায়, মানে ফাইট করবে। আর অন্যদিকে করা তার বাবার কাছে সব কথা বলে এবং বলে আমাকে যেতে হবে, আমার বিশাল একটা সৈন্যবাহিনী জোগাড় করতে হবে। তো তখন করার বাবা তাকে একটা বন্দুক দেয় এবং বলে আজ থেকে কয়েক বছর আগে আমি যখন তোমাকে একটা স্পেসশিপ আহত অবস্থায় পেয়েছিলাম তখন এটা তোমার কাছে ছিল, আর আমার কাছে মনে হয় সময় এসে গিয়েছে এটা ব্যবহার করার। তো বুঝতেই পারছো পুরো এই সাধারণ মানুষরা যারা আগে শান্তিতে বসবাস করতো, কৃষক ছিল, তারা এখন যোদ্ধা হতে চলেছে। তো একটা ডায়লগ রয়েছে এই জন্য যে যুদ্ধ অশান্তি বয়ে আনে, কিন্তু যুদ্ধ দিয়ে শান্তি আনতে হয়, মানে প্রয়োজন পড়লে যুদ্ধই করতে হয়। তো যাই কিভাবে চলতে চলতে রাত হয়ে যায়। আর সেখানে রাতে করা গার্নারকে তার অতীতের হিস্ট্রি বলে যে একবার বালসিরিয়াস নামে অনেক বড় একটা হারামি লিডার ছিল, মানে সেনাপতি ছিল, এবং সে আমাদের সকল লোকদেরকে মেরে ফেলে, আমার বাবা মাকেও মেরে ফেলে, আর তারপরও আমার সামনে পড়ে গিয়েছিল। আর তখন আমার কাছে বন্দুকও ছিল, কিন্তু আমার সাহস হয় না ওকে মেরে দেওয়ার। তবে তারপর আমি পুরোপুরি চেষ্টা করি, কিন্তু বালসিরিয়াসের এই আচরণটি আমার পছন্দ হয় এবং সে আমাকে তার টিমে রেখে দিয়েছিল। আর পরের 5 বছর আমাকে সৈনিকদের মাঝখানে রাখা হয় এবং আমাকে সেখানে লড়াই শেখানো হয়, রাজত্ব করা শেখানো হয় এবং বিভিন্ন মিশনে আমাকে পাঠানো হয় এবং আমি অনেক যুদ্ধ লড়েছি। আর বালসিরাস আমাকে যেটা বলেছে আমি সেটাই করেছি। আর তখন ওই সেনাবাহিনীতে থাকার সময় আমার একটা ছেলের সাথে প্রেম হয়ে গিয়েছিল, কিন্তু যুদ্ধ চলাকালীন সময়ে সে মরে গিয়েছে। আর তারপর আমার ভেতরে না জানি কোন একটা শক্তি জেগে যায় এবং আমি প্রত্যেকেই গুলি করে ঝাঁঝরা করে দিই এবং যে যুদ্ধে যেতাম সেই যুদ্ধে আমি জিতে আসতাম। আর এইভাবে না জানি কত হাজার হাজার নিষ্পাপ লোকেদের জীবন নিয়েছি। আর তারপর আমি এটা ডিসাইড করি যে আমি এসব কাজ আর করবো না। তো এখানে করা মূলত তার ব্যাকগ্রাউন্ডের কথা বলে আমাদের বুঝিয়ে দিল যে ও কতখানি ভয়ঙ্কর। তো পরের দিনেরা চলতে চলতে পৌঁছায় হচ্ছে এলডেট নামের একটা সিটিতে। কিন্তু এখানে এসে গানার জানতে পারে যে রেবেলদের সাথেও দেখা করতে এসেছে, তাদেরকে অলরেডি নোবেলের লোকেরা বন্দি করে নিয়ে গিয়েছে। তো এর মানে ওরা যে প্ল্যানে এসেছে সেই প্ল্যানটা অলমোস্ট বাতিল হয়ে গিয়েছে। তো করা তখন আরেকটা কথা বলে, সেটা হচ্ছে জার্নাল টাইটাস নামে বড় একটা রেবেল গ্রুপ রয়েছে, আমরা যদি ওই টিমটার সাথে যুক্ত হতে পারি তাহলে অনেক বড় ধামাকাদার একটা প্রতিরোধ আমরা করতে পারবো। কিন্তু আমি জানি ওরা কোথায় রয়েছে। তো যাই হোক, ওদের হাতে কিছু টাকা ছিল, তখন ওরা কিছু ড্রিঙ্কস পান করতে থাকে
থাকে। আর তখন একটা মনে করো যে বিভৎস চেহারা একটা লোক সেখানে পৌঁছায় এবং গার্নারকে বলে আজকে রাতে কি আমার সাথে যাবে। মানে চিন্তা করো, গিয়ে বোঝানো হয়েছে, শরীফ থেকে শরীফা বোঝানো হয়েছে আর কি। তো করা তখন বলে ও তোর মতো গে না, এখান থেকে যা। কিন্তু এই কথা ওই মনে করো বিভৎস প্রাণীটার পছন্দ হয় না, মানে ওকে সরাসরি মানুষ বলতে পারছি না। আর তখন ওদের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। কিন্তু বুঝতে হবে আমাদের ম্যাডাম করা কারো চেয়ে কিন্তু কম না, সবাইকে মনে করো যে বালিশ পিটায়। আর তারপর ওকে দেখে প্রত্যেকে ভয় পেতে থাকে। আর তারপর আমাদের করা সবাইকে বলে দেখো আমি জার্নাল টাইটাসের খোঁজ করছি, তোমরা যদি কেউ তার ব্যাপারে জেনে থাকো আমাকে তার ব্যাপারে জানাও। কিন্তু তখন একটা লোক বলে ওঠে যে আমি যতদূর জানি ওরা বোল্ট নামের একটা গ্রহে রয়েছে, কিন্তু কাহিনী হচ্ছে বোল্ট গ্রহে ওরা যাবে কিভাবে, সেখানে যেতে গেলে ওদের স্পেসশিপের প্রয়োজন পড়বে, কিন্তু ওরা তো কৃষক, ওরা স্পেসশিপ পাবে কই। তো এগুলো নিয়ে যখন কথা হচ্ছিল তখনই সেই বিভৎস প্রাণীটা করে কি, শরীফা করে কি, তার বাকি যত শরীফা রয়েছে, মানে তুমি এটাকে শরীফা গ্রুপই বলতে পারো, ওরা করে কি এখানে তার সকল লোকদেরকে নিয়ে চলে আসে এবং এগেইন এখানে একটা চমৎকার ফাইট হয়। আর আমরা দেখি কর এবং গার্নার মিলে ওদের সবাইকে সামলিয়ে নেয়। কিন্তু এট দ্য এন্ডে যখন ওই শরীফা ওকে প্রায় মারতেই যাবে তখনই কাই নামের নতুন আরেকটা ছেলে এসে করে কি ওই শরীফাকে মেরে দেয় এবং বলে আমি শুনলাম তোমরা টাইটাসদের খুঁজছো আর ওরা বোল্ট গ্রহে রয়েছে, তো তোমাদের তো একটা স্পেসশিপের প্রয়োজন হবে, তো এই সাহায্যটা আমি তোমাদের করতে পারি। কিন্তু করা তখন বলে তুমি আমাদের সাহায্য যে করবে কিন্তু তার বিনিময়ে দেওয়ার মতো তো আমাদের কিছুই নেই, না আছে টাকা, তবে হ্যাঁ আমাদের সবজি আছে, এটার বদলে আমরা সবজিও দিতে পারি, তো তুমি যদি এরকম ডিল করতে চাও করতে পারো। কিন্তু কাই তখন বলে দেখো যদি এই সদায় কিছুটা বেমানান তবে তারপরেও চলবে। তো রাস্তায় যাওয়ার সময় করা তার প্ল্যান বলতে থাকে যে আমার কিছু শক্তিশালী যোদ্ধাদের প্রয়োজন, কারণ আমাদের 9 সপ্তাহ সময় দিয়ে গিয়েছে নবেল এবং তারপর মাদার ওয়ার্ল্ড থেকে লোক আসতে চলেছে এবং আমরা যদি ওদের 12 টন সবজি না দেই তা না হলে ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে বা অত্যাচার করবে। তো আমরা যদি ওদের কথা শুনিও তাও আমাদের মেয়েরা নিরাপদ থাকবে না, আমরা নিরাপদ থাকবো না, আমাদের সবজি সম্পদ নিরাপদ থাকবে না। তো এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের সাথে আমরা ফাইট করবো আর এই জন্য আমাদের একটা টিমের প্রয়োজন হবে। তো এই কথা শোনার পরে কাইনামের ওই ছেলেটা বলে আমিও কিছু লোকদেরকে চিনি, তুমি যদি চাও আমি তোমাদেরকে তাদের সাথেও দেখা করে দিতে পারি। তো এরপর ওরা অন্য একটা জায়গায় পৌঁছায় এবং কাই সাক্ষাৎ করে। তো যাই হোক এটা মরুভূমি টাইপের একটা গ্রহ এবং এখানে কাই একটা বৃদ্ধ লোকের সাথে করাদের দেখা করায় এবং ওর কাছে তারাক নামের একটা মনে করো লোক বন্দী ছিল, কেনা গোলাম ছিল। কিন্তু এই তারাক লোকটা অনেক বেশি শক্তিশালী, 8টা প্যাক রয়েছে ওর। তবে সমস্যা হচ্ছে কি তারাকের উপর 10,000 মনে করো যে স্বর্ণ মুদ্রার ধার ছিল বা 10,000 ডলারের ধার ছিল। তো করাদের কাছে তো আর টাকা নেই, তো এই জন্য তোরা নিতে পারবে না। তো তারপরেও করা যখন রিকোয়েস্ট করে ওই বৃদ্ধ লোকটাকে তখন ওই বৃদ্ধ লোকটাকে বলে দেখো তোমাদের কাছে টাকা নেই এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি জুয়া খেলতে অনেক পছন্দ করি, তো তোমাদের সাথে আমি একটা জুয়া খেলতে চাই। তো ওখানে যে পাখিটা রয়েছে ওই পাখিটাকে পোষ মারানো অনেক বেশি কষ্টকর, ওকে আমি জাস্ট ধরে রেখেছি কিন্তু পোষ মানাতে পাইনি। তো তোমাদের মধ্যে কেউ যদি ওই পাখিটাকে পোষ মানাতে পারো তাহলে তোমরা ওই তারাককে নিয়ে যাবে, কিন্তু যদি পোষ মানাতে না পারো তাহলে তোমরা 3 জনই আমার গোলামি করবে। তো সিরিয়াসলি ভাই এখানে আমি হলে যেটা করতাম আমি এই বুড়া ব্যাটারে উল্টা করে ঝুলাই দিতাম, ও হচ্ছে একা, ওর কাছে গোলামি খাটবো। হ্যাঁ তো যাই হোক এই পাখিটাকে দেখে কিন্তু আমাদের হ্যারি পটারের সেই পাখিটার কথা মনে পড়ছে, তাই না, বাঘবিগের মতো। তো যাই হোক তারাক তখন বলে এই জুয়াটা আমি খেলতে চাই, আমি রিস্ক নিতে চাই, আমি ওই পাখিটাকে পোষ মানাবো। তো করা তখন বলে পারবি তো ভাই, বুঝিস, তা নাহলে কিন্তু সবাই মিলে গোলাম হয়ে যাবো। তো তারাক তখন যায় পাখিটার কাছে এবং পাখির সাথে কথা বলার চেষ্টা করে এবং বলে দেখ ভাই তুইও বন্দী হয়ে আছিস আমিও বন্দী হয়ে রয়েছি, আমরা দুইজন যদি এখন এক হই তাহলে কিন্তু আমরা একটা মুক্ত জীবন পেতে পারি, চল আমরা বন্ধুত্বের ওয়াদা করি, আমি সিরিয়াস বলছি তোকে আমি একটা iPhone 12 কিনে দেবো যদি আমার সাথে বন্ধুত্ব করিস। কিন্তু পাখি বলে তোর কাছে তো টাকাই নাই, তুই কই থেকে কিনে দিবি। তো যাই হোক এটা একটা জোক ছিল। তো এখানে যেটা হয় তারাকে একরকম জোর করে পাখির উপরটা সফর করে, বাট ওই পাখিটাকে পোষ মানানো এত সহজ ছিল না এবং ওই পাখিটা করে কি তারাকে পাহাড়ের সাথে ধাক্কা মেরে মনে করো ফেলে দেয়, কিন্তু তারপরেও তারাকের পুরো জীবন মৃত্যু রয়েছে এটার উপরে এই পাখিটাকে পোষ মানানোর জন্য। তো এই জন্য পাখিটাকে পোষ মানানোর জন্য জোরদার একটা জাম্প লাগায় এবং এখানে আমরা এমন একটা সিন দেখতে পাই যেটা অ্যাভাটার সিনেমার যে সিন ছিল, ওই যে অ্যাভাটার সিনেমাতে যে তোমার ওই কি জানি প্যান্ডোরা গ্রহের যে প্রাণীগুলো রয়েছে উড়ে সেগুলোকে পোষ মানে সেরকম ভাবে মনে করো যে ওই পাখিটাকে ধরে আর এভাবেই এই পাখিটাকে ওরা পোষ মানিয়ে ফেলে এবং ফাইনালি তারাক মুক্ত হয়ে যায়, মানে একজন যুক্ত হয়ে যায়। আর তারপর কাই ওই স্পেসশিপ ওলা বলে আমার পরিচিত আরো একটা বাগি রয়েছে, র্যাবেল রয়েছে যে সবসময় মাদারল্যান্ডের বিরুদ্ধে থাকে এবং অনেক বেশি শক্তিশালী। তো সেই হিসেবে ওরা স্পেসশিপ নিয়ে যায় হচ্ছে নেমেসিস নামে একটা মহিলার কাছে। তো ওই মহিলার কাছে যখন যায় মহিলা তো মোটেও রাজি হয় না, আর এই মহিলাকে দেখেই বুঝতে পারছো কম্ফওয়ালা মহিলা হবে হয়তো, কিন্তু তখন একটা মহিলা কাঁদতে কাঁদতে এখানে আসে এবং বলে মা আমার মেয়েকে সেই রাক্ষস মাকড়সা আটকে নিয়েছে, যে করে হোক তাকে প্লিজ বাঁচিয়ে দিন। তো এরপর নেমেসিস সোজা চলে যায় ওই মাকড়সার রাস্তা নাই যেখানে ওই ভয়ঙ্কর মাকড়সাকে দেখানো হয়। তো এই মাকড়সার যে কোনো নাম তুমি দিতে পারো, তোর নাম আমি কি দেবো, ওর নাম দিচ্ছি হচ্ছে স্পাইডার সখিনা। তো নেমেসিস সেখানে গিয়ে স্পাইডার সখিনাকে বলে সখিনা তুমি ওকে ছেড়ে দাও, কিন্তু সখিনা তখন বলে কেন খুব খারাপ লাগছে, তোরা মানুষেরা যখন আমার বাচ্চাদের জানে মেরে ফেলিস আমাকে কষ্ট দিস, আমার খারাপ লাগে না, এবার আমার পালা, আমি তোদের কষ্ট দেবো আর তোদের পরিবারের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। কিন্তু এই কথা নেমেসিসের একদমই পছন্দ হয় না, সে তার নিজের তরোয়ালটা বের করে নেয় এবং এখানে একটা ধামাকাদার ফাইট শুরু হয় এবং সত্যি বলতে এখানের যে ফাইট সিন গুলো রয়েছে অ্যাকচুয়ালি মনে করো যে এনজয় করার মতো। আর বুঝতে হবে ভাই হলিউড, ইন্ডিয়া চাইনা এখন যে ফাইট দেখা আর বুঝতে হবে এটা তো হলিউড, মানে ওয়ার্ল্ডের টপ ক্লাস। কিন্তু ঘটনা হচ্ছে ফাইট তো এনজয়েবল ছিল, কিন্তু একটা পর্যায়ে আমরা নেমেসিসকে কিন্তু হারতে দেখি আর তখন
তখন ও করে কি ওর যে ফুল পাওয়ার রয়েছে, ফুল পটেনশিয়াল রয়েছে সেটা ইউজ করে এবং ওর কাটানাকে লেজার সোয়ার্ডে বদলে ফেলে এবং আবার ফাইট শুরু হয়। আর এই ফাইটের মধ্যে গানার করে কি নিজের জীবনের রিস্ক নিয়ে ওই ছোট বাচ্চাটাকে সাইডে নিয়ে যায়। আর এদিকে আমরা দেখি নেমেসিস ওই স্পাইডার চোখে নাকি মাঝখান থেকে একবারে কেটে ফেলেছে। তো যাই হোক, এরপর নেমেসিস মোটামুটি রাজি হয়ে যায় যে আসলে ওদের সবার কমন শত্রু, লড়াই করতে হবে। কিন্তু আমাদের করা ম্যাডামের মেইন তালাশটা ছিল হচ্ছে জেনারেল টাইটাসের, যে জেনারেল টাইটাস কোথায় রয়েছে। তো এরপর যখন টাইটাসের উদ্দেশ্যে যায় তখন আবারও আমাদের করা করে কি তার পাস্টের যে কাহিনী সেটা বলা শুরু করে, যেটা ছিল ঈশার কাহিনী। তো এখানে আমরা দেখতে পাই ঈশার কাছে একটা কুকুর ছিল, আর ওই কুকুরটা করেছে কি একটা উড়ন্ত পাখির মধ্যে থেকে যে পাখিটা জমিনে পড়ে গিয়েছে সেটাকে নিয়ে ঈশার কাছে আসে। তো ঈশার এখানে যে সুপার পাওয়ারটা আমাদের দেখানো হয় সেটা হচ্ছে সে ওই পাখিটা জীবিত করে ফেলে। তো এটা থেকেই সবাই বিশ্বাস করে যে ঈশার ভেতর আসলেই সেই শক্তিটা রয়েছে যে পুরো দুনিয়াটা বদলাতে পারবে। আর তাছাড়া যে রাজা ছিল ঈশার বাবা, সে নিজে মনে করতো যে ঈশা বড় হয়ে তার চেয়েও ভালো মতো এই পুরো ব্রহ্মাণ্ডকে চালাবে, কিন্তু তার আগে ওই বাল সিরিয়াস করে কি গাদ্দারি করে। তো এই কথা আমরা যেটা বুঝলাম, মানে আমি কনফিউশনে পড়লাম, সেটা হচ্ছে আমাদের ঈশাকে হয়তো এখনো দেখানো হয়নি বা ঈশা কই রয়েছে এটা আমরা কেউ জানি না। কারণ দেখো বাল সিরিয়াস কিন্তু আগে ঈশাদের যে ফ্যামিলি, আই মিন রাজা রানীকে মেরেছে, আর আমাদের নায়িকা করা কিন্তু অনেক পরে বাল সিরিয়াসের সাথে যোগ দিয়েছে, যখন অলরেডি বাল সিরিয়াস মনে করো যে রাজা আর কি। তো এখানে আমার যেটা মনে হয় ঈশা হয়তো বাল সিরিয়াসের কাছে বন্ধু ছিল, পরে হয়তো করা ওর সাথে বেমানি করে নিয়ে এসেছে ওর গ্রহে, মানে ওর উপগ্রহে, এবং রোবটের সাথে যে মেয়েটা দেখেছে সেটা ঈশা হতে পারে কিংবা নাও হতে পারে, আমি শিওর না, জাস্ট প্রেডিক্ট করছি আর কি। তো যাই হোক, এরপর দৃশ্যের পরিবর্তন হয়, ওরা ফাইনালি বোল্ড গ্রহে চলে এসেছে, যেখানে সেই সেনাপতি টাইটাস যার এত নাম ডাক। তো আমি তো মনে করেছিলাম জার্নাল টাইটাস মানে হচ্ছে পুরো একটা সেনাবাহিনী হবে আর কি, কিন্তু তা না, এটা জাস্ট একজন ইন্ডিভিজুয়াল পার্সন। তো সে পুরো মনে করো বাংলা মাল খেয়ে পড়েছিল। তো বাকি টিম তখন বলে এটাই সে ব্যক্তি নাকি যার খোঁজ আমরা করছি। তো করা তখন বলে তুমি আগে একটু গোসল করাও। তো গোসল করানোর পরে সেনাপতি টাইটাস বলে তোমরা কেন এখানে এসেছো, তোমরা চলে যাও, আর তোমরা যদি আমার সামনে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো তোমাদের সবাইকে কিন্তু জানে মেরে ফেলবো। কিন্তু তখন করা বলে এইরকম কথাই তো আমরা শুনতে চাচ্ছি, আমাদের তো আপনাদের মতোই যোদ্ধার প্রয়োজন, আর আমরা জানি আপনিও মাদার ওয়ার্ল্ডের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আর আমরা হচ্ছে কৃষক, অনেক কষ্ট করে আমরা পরিশ্রম করে নিজেদের খাদ্য উৎপাদন করে ভরণ পোষণ করি, কিন্তু মাদার ওয়ার্ল্ডের লোকেরা এসে জবরদস্তি আমাদেরকে অত্যাচার করছে, এবং কয়েক সপ্তাহের মধ্যে আমরা যদি ওদেরকে 12 টন খাদ্যশস্য না দিই আমাদের সবাইকে মেরে ফেলা হবে। আর এর জন্য আমরা ওদেরকে মোকাবেলা করার জন্য একটা টিম তৈরি করছি, আর এর জন্য আপনার মতো একটা ভালো সেনাপতির অবশ্যই আমাদের প্রয়োজন হবে, আপনার চেয়ে ভালো আর কেউ এই যুদ্ধে লিড করতে পারবে না। আর আমি জানি আপনি আগে যখন বালসিরাসের টিমে ছিলেন আপনি অনেক যুদ্ধ জিতেছিলেন। তো মনে করো এরকম অনেক পাম্পুম দেওয়ার পরে টাইটাসের মনে করো যে জোর জেগে যায়। আর তাছাড়া মেয়ে মানুষের কাছ থেকে যদি পাম্পটি খায় যে কোনো পুরুষের জন্য একটা মনে করো কি বলবো গোশ বাম্পস। 70 বছরের বুইড়া বেটাকে মনে করো যে টকবগে তরুণ করে দেওয়া পসিবল খালি মেয়ে মানুষ একটু পাম্পটি দিলে। তো যাই হোক, টাইটাস এখানে নগদ রাজি হয়ে যায় এবং টিমে মেলার জন্য হ্যাঁ বলে দেয়। তো ওদের মোটামুটি টিমে বেস্ট কয়েকজন পার্সন হয়েছে, কিন্তু এখন ওদের লাগবে হচ্ছে সৈন্য এবং কিছু স্পেস কিপারদের লাগবে যাদের কাছে ভালো বন্দুক টন্দুক রয়েছে এবং এর সাথে স্কিলও থাকবে। মানে ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছে, ওদের মেন যে শক্তি সেগুলো হয়েছে, এখন ওদের লাগবে হচ্ছে অনেক সৈন্য এবং এরকম কিছু বিদ্রোহী লাগবে যাদের কাছ থেকে অস্ত্র পাওয়া যাবে। তো এরকম দুইটা মনে করো বিদ্রোহী রয়েছে, যমজ দুই ভাই বোন, একজনের নাম হচ্ছে ব্ল্যাডেক্স আর একজনের নাম হচ্ছে ডেব্রা, এবং তারা অলরেডি মাদার ওয়ার্ল্ডের বিরুদ্ধে দীর্ঘদিন যুদ্ধ করে এসেছে। আর এখনো লক্ষ্য আমাদের যে গার্নার এই ডেব্রা আর ব্রাডেক্স এর কাছে মূলত এই 3 টন সবজি বিক্রি করেছিল। তো গার্নার ফাইনালি ওদেরকে পায় এবং ওদেরকে বলে যে এবার আগের চেয়ে কম টাকায় তোমাকে সবজি দেবো। কিন্তু এবার ওই দুই ভাই বোন গার্নারের সবজি চায় না, কারণ চাইনিজ ভাইয়ারা নাকি কম দামে মনে করে ভালো নুডলস ফুডলস আর কি রপ্তানি করছিল। তো এই জন্য ওই যমজ ভাই বোন বলে তোমাদের সাথে আর কোনো কথা আমাদের থাকতে পারে না, তোমরা যেতে পারো। কিন্তু করা তখন বলে আমরা তোমাদের সাথে এইবার আদার ব্যাপারই করতে আসিনি বা সবজির সদা করতে আসিনি, এবার আমরা আমাদের জানের ব্যাপার নিয়ে কথা বলবো, তোমাদের জন্য আমরা একটা বড় বিপদে পড়েছি। মানে করা এখানে মাথা কাটা এবং বলে যে এর আগে তোমরা আমাদের গ্রাম থেকে 3 টন সবজি নিয়েছিলে, আর সেই ডিলের খবর মাদারল্যান্ডের লোকেরা পেয়ে গিয়েছে এবং তারা এখন আমাদের উপর টর্চার করছে এবং আমাদেরকে অর্ডার দিয়েছে 63 দিনের মধ্যে 12 টন সবজি দেওয়ার জন্য, আর অলরেডি 60 দিন পার হয়ে গিয়েছে। আর তোমাদের জন্য আমাদের লোকেরা বিপদে পড়েছে, আর আজকে যদি আমরা ওদেরকে সবজি দেই সারা জীবন আমাদের অত্যাচার সহ্য করতে হবে। তো এই জন্য আমরা টিম তৈরি করেছি এবং আমাদের ইচ্ছা যে তোমরা আমাদের সাথে যোগ দাও এবং আমরা মাদারল্যান্ডের নোবেলের সাথে লড়াই করব এবং তোমাদের সাহায্য করতেই হবে, প্লিজ না করো না। কিন্তু এখানে আমরা দেখতে পাই দুই ভাই বোনের কেউ রাজি হয় না, কিন্তু তারপর ব্লাডেক্স অনেক ভেবে ভাই অনেক ভেবে রাজি হয়ে যায় এবং বলে আমাদের টিম অনেক বড়, এক টিম নিয়ে যদি আমি তোমার সাথে যোগ দিই কোনো সমস্যা নেই। কিন্তু ওর বোন বলে না আমি যোগ দেবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তো এরপর দেখি ব্রডেক্স তার লোকজন নিয়ে করার সাথে মিলে যায়, কিন্তু তখনই কাই বলা শুরু করে আমাদের স্পেসশিপে কিন্তু ফুয়েল শেষ হয়ে গিয়েছে, আর তাছাড়া আমাকে একটা জায়গায় ডেলিভারিও করতে যেতে হবে, আর আমি মূলত এটা করেই তো টাকা কামাই। তো যাই হোক, আমি একটা জায়গায় টাকা পাবো কিছু, চলো আমরা সেই জায়গাতে যাই, সেখান থেকে টাকা পেয়ে ফুয়েল ভরে নিব স্পেসশিপে। তো এরপর কাই ওদেরকে একটা জায়গায় নিয়ে যায়, আর এখন আমরা আসল টুইস্টটা জানতে পারি যে কেন কাই এত ওদের হেল্প করছে, করাদের হেল্প করছে। অ্যাকচুয়ালি কাই নোবেলের কাছ থেকে বেশি বা মাদার ওয়ার্ল্ডের কাছ থেকে বেশি টাকা পাওয়ার আশায় ওদের সবাইকে এক জায়গায় করে নিয়ে এসেছে নোবেলের কাছে, এবং যতজন
বিদ্রোহীকে নিয়ে আসবে, কাই তত টাকা পাবে মাদারল্যান্ড থেকে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই সবাই ধরা পড়ে যায়, মানে এখানে এমন কিছু রোবট ছিল চোখের নিমিষে মনে করো ওদের সবাইকে ধরে ফেলে আর কি। আর এখানে শুধুমাত্র ধরা হয় না হচ্ছে কাইকে, মানে কাই তো মনে করো সবাইকে নিয়ে এসেছে। আর গানারকে কেন ধরে না, কারণ গানার তো অলরেডি গ্রামে থেকে চামচামি করেছে নবেলের জন্য, মানে আমাদের কাছে সবজি আছে নিয়ে যেতে পারে, তো এই জন্য গানারকে ধরে না। এবং এখানে নবেল গানারকে মারতেও চায় না, মানে সে চায় যে ওই গ্রামের একটা চামচা হিসেবে গানার বেঁচে থাকুক। তো যাই হোক, এরপর নবেল অর্ডার দেয় করাকে মেরে ফেলার জন্য। তো কাই তখন গানারকে বলে তুমি যাও করার ব্রেনটা খুলে দাও। তো এখানে গানারের ব্যাপারটা বুঝো তোমরা, ভিলেনরা মনে করছে যে গানার করা ইউজ করতে পারবে পরে। তো গানার যখন করার ওখানে যায় তখনও করে কি করাকে না মেরে উল্টো করার হাত করে খুলিয়ে ফেলে এবং তারপরে মনে করো যে কায়ের উপর পিস্তল তাক করে। মানে অ্যাকচুয়ালি গানারও করাকে ভালোবাসতে শুরু করেছে, মানে আগে যে স্বার্থপর ছিল ওই টাইপটা এখন আর নেই। তো এখানে একে একে সবগুলো লেভেলই ছুটে যায় আর তারপর এখানে আমরা সেই লেভেলের একটা ফাইট দেখতে পাই। এবং মূলত এটা একটা অ্যাকশন সিনেমা, তো বুঝতেই পারছো এখানে অ্যাকশনের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এখানে আমি যত বেশি কথা বলবো তোমরা তত বেশি এখানে অ্যাকশন দেখতে পাবে। তো এখানে আমি হুদাই ইচ্ছে করে মনে করো যে কথা বলতে, যাতে ব্যাকগ্রাউন্ডের পেছনে এডিটর তোমাদেরকে অ্যাকশন দেখাতে পারে। তবে এখানে একটা সমস্যা আছে, আমাদের এডিটর যদি তোমাদের অ্যাকশন দেখাতে যায় তাহলে স্ট্রাইকার্সের তাকড়ার সম্ভাবনা থাকবে, কারণ একেবারে নতুন সিনেমা, বেশিরভাগ ক্ষেত্রে নতুন সিনেমা ছবি দিয়ে করতে হয়, ভিডিও ইউজ করে একেবারে উচিত না। তো যাই হোক, এখানে একটা লম্বা ফাইট হয়, কখন আমরা দেখি নেমেসিস মানে ওই চাইনিজ টাইপ মহিলা লড়াই করছে, কখনো জেনারেল টাইটাস, কখনো গার্নার, কখনো করা, আবার তখনও তারা। তো সবাই এখানে তার বেস্ট লড়াইটা করে। তো যাই হোক, এই লড়াই সবাই সবার বেস্টটা তো দিচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওই স্পেসশিপটা অনেক ঝামেলা করছিল, কারণ বুঝতে পারছো বিশাল বড় একটা স্পেসশিপ, অনেক বেশি সৈন্য। তো তখন ওই স্পেসশিপকে থামানোর জন্য ব্রাডেক্স করে কি ওই স্পেসশিপের ভিতরে ঢুকে যায় এবং নিজের জান কুরবানি দিয়ে পুরো স্পেসশিপটাকে ধ্বংস করে দেয়। এবং এখানে মনে করো সব লোক শেষ হয়ে যায় এবং লাস্টে এমন একটা সিচুয়েশন দাঁড়ায় যখন করা নোবেল এই পক্ষের লিডার ওই পক্ষের লিডার মুখোমুখি হয়ে যায় এবং হ্যান্ড টু হ্যান্ডের একটা ফাইট হয়। তো নোবেলের সাথে করা তো প্রথমে পেরে ওঠে না, কিন্তু তারপরে লড়াই এক পর্যায়ে নোবেলের হাতে যে একটা ডান্ডা দেখেছো তোমরা, সেটা করার হাতে চলে আসে আর এই ডান্ডা দিয়ে কিন্তু সে অনেকের জীবন নিয়েছে। এরপর করাকরি করে ডান্ডা হাতে পাওয়ার পরে এমন একটা শট লাগায়, বেসবল শট, যাতে নোবেলের 5টা দাঁত ভেঙে যায় এবং ফাইনালি নোবেলকে করা মহাশূন্য ফেলে দেয়। তো এখানে এই যুদ্ধ শেষ হয়ে যায়, নোবেল শেষ। আর তারপর ওরা সবাই মিলে ওদের কৃষিকাজে গ্রহে ফিরে আসে, যেখানে এসে দেখা যায় যে ওদের অনেক ভালো ফসল হয়েছে, কিন্তু সকল ভালো ভালো যোদ্ধারা এখন করার সাথে এই গ্রহে অবস্থান করছে। তো এর মানে ভবিষ্যতে যদি কোনো বড় ধরনের আক্রমণ আসে ওরা সবাই খুব ভালো মতো সেই আক্রমণকে সামাল দেবে। তো যাই হোক, এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। বাট পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় আমরা যে নোবেলটাকে মরতে দেখেছি সেই নোবেলের ডেড বডি দেখি। তো আমরা এখানে দেখতে পাই নোবেল আসলে কোনো মানুষই নয়, সে মূলত একটা অ্যান্ড্রয়েড ছিল বা রোবট ছিল এবং তার ভেতর পার্টস পাতি বের করে ডিজেল বের করে নতুন ডিজেল দেওয়া হচ্ছিল, মানে তাকে আবার রিপেয়ার করা হচ্ছিল। আর ওই মুহূর্তেই নোবেল কানেক্টেড হয়ে যায় হচ্ছে বালসিরাসের সাথে এবং বালসিরাসকে নোবেল বলে, স্যার আপনি যে মেয়েকে অনেকদিন ধরে খুঁজছিলেন, যে আপনার একজন মোস্ট ফেভারিট স্টুডেন্ট ছিল, সেই মেয়েটাকে আমি পেয়ে গিয়েছি, কিন্তু এখন সে আর একা নয়, তার সাথে অনেকগুলো যোদ্ধা রয়েছে। আপনি যদি আমাকে আরেকটা সুযোগ দেন আমি পরের বার আপনাকে আর নিরাশ করবো না। তো বালসিরাস বলে, ঠিক আছে আমি তোমাকে আরেকটা সুযোগ দিলাম, বাট পরের বার খালি হাতে এসো না। তো বুঝতেই পারছো এখানে করার কথা বলা হচ্ছে যে করাকে ফাইনালি বালসিরাস খুঁজে পেয়েছে। তো বালসিরাস আবারও যখন নোবেলকে দায়িত্ব দিয়ে দেয় তখনই নোবেল করে কি তার জ্ঞানে ফিরে আসে আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, বুঝতেই পারছো খুব কঠিন একটা সিনেমা ছিল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের ভালো বোঝানোর জন্য, কিন্তু সিরিয়াসলি আমি কতখানি সফল হয়েছে আমি গ্যারান্টি দিতে পারছি না। আর এখানে লক্ষ্য এক একজন এক এক রকম এক্সপ্লেন করবে, এক একজনেরটা এক এক তথ্য বেশি থাকবে, এক একজনেরটা এক এক তথ্য কম থাকবে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, বুঝতে হবে 2 ঘন্টার একটা সিনেমা 20 মিনিটে কভার করতে গেলে কত কিছু কাটছাট করতে হয়, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর সিনেমাটা কেমন লাগলো এবং এটা যদি পার্ট 2 আসে সেটা কি আমরা এক্সপ্লেন করবো কিনা কমেন্টে অবশ্যই জানাবে।